রাসায়নিক গঠনগুলোকে মনে রাখার জন্য তোমরা টার্ম মনে রাখতে পারো কন কো কন। জীবনে কোনোদিনও মুখস্থ করার প্রয়োজন হবে না, জাস্ট কনসেপ্ট দিয়ে ভাববে এবং আনসার লিখবে। আজ থেকে যেটা গ্রো করলো সেটা হলো কাক্ষিক মুকুল, এবং এই কাক্ষিক মুকুলই পরবর্তীকালে পার্শ্ব মুকুলের রূপ নেবে, ভেঙে যায়, এবং সেখান থেকে আমরা নতুন চারা গাছ বা উদ্ভিদ বা ফল সেগুলো দেখতে পাই। পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছি শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজ আমাদের পড়ার বিষয় হলো হরমোন। তো ন্যাচারালি ক্লাস 8-এ তোমরা হরমোন সম্পর্কে জেনেছো যে হরমোন কি। এক কথায় বলতে গেলে হরমোন একটা তরল পদার্থ, যেটা বডির বা জীবদেহের কোনো একটি পোর্শন থেকে খরিত হয়, সিনথেসিস হয়, এবং নির্দিষ্ট একটি কাজ করে, নির্দিষ্ট একটি ক্রিয়া করে, অ্যান্ড আফটার আফটার দ্যাট সে কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, মানে তার ডেস্ট্রাকশন হয়। হরমোনের সংজ্ঞায় বলেছে হরমোন হলো এক প্রকার রাসায়নিক সমন্বয়ক, যা জীবদেহের একটি নির্দিষ্ট স্থান থেকে উৎপত্তি লাভ করে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় হরমোন। বিজ্ঞানী বেলিস এবং স্টার্নিউ সর্বপ্রথম 1905 খ্রিস্টাব্দে হরমোনের নামকরণ করেছিলেন। তো এতটা অবধি তো আমরা ক্লাস 8-এও পড়েছি। তাহলে নতুন কি আছে? উদ্ভিদ হরমোন। আমরা কিন্তু প্রাণী হরমোন পড়েছিলাম, তো উদ্ভিদ হরমোন আমাদের কাছে একেবারেই নতুন। উদ্ভিদ দেহেও যে হরমোন সংশ্লেষিত হয় সেটা সর্বপ্রথম 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন জানিয়েছিলেন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়। এবার এই উদ্ভিদ হরমোনকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো অক্সিন, দ্বিতীয়টা জিবেরেলিন, তৃতীয় নম্বর সাইটোকাইনিন। তো এই প্রতিটি হরমোনের একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে। যেহেতু হরমোন মানেই রাসায়নিক পদার্থ, তাই এই রাসায়নিক গঠনের মধ্যে 4 ধরনের মৌলের নাম জেনে রাখবে। একটা হলো কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, আর চতুর্থ হলো নাইট্রোজেন। ভালো করে বুঝবে এই ব্যাপারটা, এটা একটা ট্রিক, এটা আজকের দিনের জন্য ট্রিক। সেটা হলো এই টোটাল যে ওয়ার্ডটা আছে CHON, ঠিক আছে, এই CHON, C ফর কার্বন, H ফর হাইড্রোজেন, O ফর অক্সিজেন, N ফর নাইট্রোজেন। এই প্রত্যেকটা মৌলের ফার্স্টের লেটারগুলো, অর্থাৎ সি, কার্বনের সি, হাইড্রোজেনের এইচ, অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন, এই 4টে লেটার মিলিয়ে আমি এখানে লিখেছি, যেটাকে এক কথায় বলা হয় কন। মানে এটার যদি আমি প্রোনাউন্সিয়েশন করি তাহলে এটা হবে কন। এবার এই কন কোথায় কোথায় প্রেজেন্ট আছে? কন অক্সিনে প্রেজেন্ট আছে, কন সাইটোকাইনিনে প্রেজেন্ট আছে, কিন্তু জিবেরেলিনের ক্ষেত্রে কো প্রেজেন্ট আছে, CHO। অর্থাৎ এই কনের মধ্যে CHO অর্থাৎ কো প্রেজেন্ট আছে, যার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কো। এই কো প্রেজেন্ট হচ্ছে জিব্রেলিন। মানে কি বলতে চাইলাম, এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মিলিয়েই তো আমার এই কনটাকে আমি বলেছি যে এই কন, তার মানে অক্সিজেনে প্রেজেন্ট আছে, মানে অক্সিজেনের যে রাসায়নিক গঠনে এই 4 ধরনের উপাদান পাবো, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এই কন সাইটোকাইনিনে প্রেজেন্ট, মানে সাইটোকাইনিনের রাসায়নিক গঠনে এই 4টি উপাদান পাবো, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কিন্তু এই কনের মধ্যে এনটাকে বাদ রেখে শুধু কো প্রেজেন্ট আছে জিব্বেরেলিনে। তাহলে জিব্বেরেলিনে প্রোনাউন্সিয়েশন হচ্ছে কো। সেক্ষেত্রে জিব্বেরেলিন নামক হরমোনের রাসায়নিক গঠনে আমি শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকেই পাবো, নাইট্রোজেনকে পাবো না। ক্লিয়ার? এখান থেকে তোমাদের এটা একটা শর্ট টেকনিক টু রিমেম্বার যে কি ধরনের রাসায়নিক উপাদান রয়েছে এই উদ্ভিদ হরমোনের মধ্যে। তো এবারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম বলো, তাহলে অবশ্যই সেটা জিবেরেলিন হয়ে যাবে। নাইট্রোজেন যুক্ত দুটি উদ্ভিদ হরমোন রয়েছে, একটি অক্সিন এবং সাইটোকাইনিন, কিন্তু নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটি হলো জিবেরেলিন। আমার টেকনিক অনুযায়ী রাসায়নিক গঠনগুলোকে মনে রাখার জন্য তোমরা টার্ম মনে রাখতে পারো কন কো কন, ঠিক আছে, কন কো কন, অর্থাৎ অক্সিনে কন, জিবেরেলিনে কো, সাইটোকাইনিনে কন, কন কো কন। ক্লিয়ার? এদের ক্ষেত্রে রাসায়নিক গঠনগুলো দেখে নাও। অক্সিনে রয়েছে C10H9O2N, অর্থাৎ এই যে বললাম কন, CHON, কন আছে প্রেজেন্ট। সি হচ্ছে তোমার 10, মানে 10 মলিকিউল, ঠিক আছে, 10 molecules of carbon, 9 molecules of hydrogen, 2 molecules of oxygen and nitrogen. জিবেরেলিন হচ্ছে C19H22O6, অর্থাৎ 19 molecules of carbon, 22 molecules of hydrogen, 6 molecules of oxygen. সাইটোকাইনিনের রাসায়নিক গঠনে আছে CHONO, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন,
10 molecules of carbon, 9 molecules of hydrogen, 5 molecules of nitrogen and oxygen. ঠিক আছে, এবার এই রাসায়নিক গঠন অনুযায়ী অক্সিনের রাসায়নিক নাম হলো IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জিব্বেরেলিনের রাসায়নিক নাম হলো জিব্বেরেলিক অ্যাসিড বা সংক্ষেপে GA। সাইটোকাইনিনের রাসায়নিক নাম হলো 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। এখানেও একটা ট্রিক আছে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো। অক্সিনের রাসায়নিক নামে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড কথাটা আছে। জিব্বেরেলিনের রাসায়নিক নামেও কিন্তু জিব্বেরেলিক অ্যাসিড অ্যাসিড কথাটা আছে। সাইটোকাইনিনের ক্ষেত্রে পিউরিন বেসটাকে মনে রাখ। তাহলে কি ব্যাপারটা হলো না, অক্সিন কিন্তু অ্যাসিড, জিব্বেরেলিনও কিন্তু অ্যাসিড। পিউরিন বেসটা কিসের সঙ্গে রিলেটেড বলো তো? বেসিক। বেসিক মানে কি? ক্ষার। তাহলে এই উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন কিন্তু অ্যাসিডিক প্রকৃতির, জিব্বেরেলিন অ্যাসিডিক প্রকৃতির, কিন্তু সাইটোকাইনিন একটি মাত্র উদ্ভিদ হরমোন যেটা ক্ষারীয় প্রকৃতির হয়। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে এবার বলো নাইট্রোজেন বিহীন অ্যাসিডিক প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটি? তাহলে হবে জিব্বেরেলিন। যদি বলে ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটি? তাহলে সাইটোকাইনিন। ঠিক আছে, আরেকটাও টার্ম হতে পারে যে নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটি? সাইটোকাইনিন। তো মনে রাখার টেকনিক হচ্ছে এটাই। এখান থেকে তোমাদের 3 রকমের কোশ্চেন আসতে পারে। একরকম হচ্ছে নাইট্রোজেন যুক্ত অ্যাসিডিক প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটি? আনসার ইজ অক্সিন। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে নাইট্রোজেন বিহীন অ্যাসিডিক প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটি? আনসার হবে জিব্বেরেলিন। তৃতীয় প্রশ্ন আসতে পারে নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটি? আনসার হবে সাইটোকাইনিন। ঠিক এইরকম ভাবে মনে রাখতে হবে, ক্লিয়ার? আর আমি এমন ভাবে নবোদয় টিউটোরিয়ালের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাথায় গেঁথে দেব যে জীবনে কোনোদিনও মুখস্থ করার প্রয়োজন হবে না, জাস্ট কনসেপ্ট দিয়ে ভাববে এবং আনসার লিখবে। এবার আসি এই প্রতিটি হরমোন উদ্ভিদের কোন কোন অঙ্গে খরিত হয়। অক্সিন হরমোন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলের আবরণাবলী, পাতার কোষ, ফল ইত্যাদিতে খরিত হয়। জিব্রেলিনের যদি তুমি দেখো তাহলে পরিপক্ক বীজ অর্থাৎ যে বীজটা একেবারে পেকে গেছে সেই বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল। সাইটোকাইনিনের ক্ষেত্রে ফল এবং সর্ষে, নারকেলের তরল শস্য মানে যেটাকে ডাবের জল বলা হয়, এবং টমেটোর রস ইত্যাদি। অক্সিন হরমোনের কিন্তু অনেকগুলো ফাংশনস রয়েছে, বাট ফ্রম হুইচ অগ্রস্ত প্রকটতা অর্থাৎ এপিক্যাল ডরমেন্সি আর ট্রপিক চলার নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা মানে ইম্পর্টেন্ট রোল প্লেয়িং ইন ট্রপিক মুভমেন্ট, এই দুটি পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। উদ্ভিদ দেহে যে অক্সিন হরমোন খরিত হয় বা সংশ্লেষিত হয় সেটি কিন্তু এই দুটি প্রকার ফাংশনের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তো প্রথমটা হলো অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা মানে বলছে অগ্রমুকুলে অক্সিনের উপস্থিতি কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে, ফলে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা, এখানে আমি একটা পিকচার ড্র করেছি। এখানে দেখো অগ্রমুকুল, পার্শ্বমুকুল এবং কাক্ষিক মুকুলগুলোকে আমি পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছি। অগ্রমুকুল মানে হলো কোনো একটি উদ্ভিদের অগ্রভাগে যে মুকুলটি থাকে। পার্শ্বমুকুল হলো তার সাইড দিয়ে যে শাখা প্রশাখা বেরোয় কাণ্ডের আকারে সেগুলো। আর কাক্ষিক মুকুল হচ্ছে মানে তুমি বলতে পারো যে বেবি কাণ্ড, মানে বেবি স্টেম। ঠিক আছে, তো ওগুলোই ন্যাচারালি তোমার পরবর্তীকালে একটা কাণ্ডে পরিণত হয়। এবার অগ্রমুকুলকে যদি আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে কাক্ষিক মুকুলের সংখ্যা বৃদ্ধি পাবে, কাক্ষিক মুকুল বেড়ে উঠবে, ফলে কাক্ষিক মুকুলিতে পরবর্তীকালে পার্শ্বীয় মুকুলের রূপ নেবে। তাহলে পার্শ্বমুকুল অতিরিক্তভাবে বেড়ে উঠলে কি হবে? শাখা প্রশাখা যুক্ত একটি গাছ সৃষ্টি হবে। কিন্তু যদি এই অগ্রমুকুল থাকে, মানে অগ্রমুকুলের উপস্থিতি কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে, অর্থাৎ অগ্রমুকুল যদি থাকে তাহলে কাক্ষিক মুকুল বৃদ্ধি পাবে না, আর কাক্ষিক মুকুল বৃদ্ধি না পেলে সেটা পার্শ্ব মুকুলেও কনভার্ট হবে না। সুতরাং গাছের একটা ইউনিটি বজায় থাকবে। তো অক্সিন হরমোনটি কি করে না এই অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। ফলে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটালে কি হবে না কাক্ষিক মুকুল ন্যাচারালি তোমার বৃদ্ধি পাবে না, ফলে পার্শ্বমুকুলও বৃদ্ধি পাবে না। সুতরাং পুরো এই যে প্রসেসটা সেটার বাধা দান হবে। তা অক্সিন এই ঘটনাটি ঘটায়, তো এই ঘটনাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতাকে আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য আমি এখানে একটি ভিডিও রেখেছি, ভিডিওটি দেখো। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে সিজার এবং একটি পটেড প্লান্টস রয়েছে, মানে একটি গাছ রয়েছে এবং একটি কাঁচি রয়েছে। কাঁচি দিয়ে এবার অগ্রমুকুলটাকে আমরা কেটে দেব। ভালো করে লক্ষ্য করে দেখো যে এই পোর্শনটা যেটা একদম টপ পোর্শন রয়েছে সেটা হলো অগ্রমুকুল। সেটা যখনই আমি কেটে দেব ফলে কি হবে, এর আশেপাশের যে মুকুলগুলো রয়েছে সেগুলোর বৃদ্ধি ঘটবে।
দেখতে পাচ্ছ গ্রো করছে। এই যে পাশ থেকে যেটা গ্রো করলো সেটা হলো কাক্ষিক মুকুল, এবং এই কাক্ষিক মুকুলই পরবর্তীকালে পার্শ্ব মুকুলের রূপ নেবে। ঠিক আছে, অক্সিন কিন্তু এক্স্যাক্টলি এই কাজটা বিপরীতটা করে। ঠিক আছে, মানে ও অগ্রমুকুলটাকে বৃদ্ধি ঘটায়, ফলে পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। অক্সিন হরমোনের নেক্সট ইম্পর্টেন্ট রোল হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ। আচ্ছা, এই ট্রপিক চলন নিয়ন্ত্রণটা আমি পাশে একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি। আচ্ছা, ট্রপিক চলন মানে কি? দিক নির্ণীত চলন। আগের ভিডিওতে আমি চলন রিলেটেড সমস্তটাই এক্সপ্লেন করেছি, কেউ না দেখলে আগের ভিডিওটা দেখে নিও। আচ্ছা, তো এই দিক নির্ণীত চলনের ক্ষেত্রে অক্সিন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনকেই নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ফটোট্রপিক চলন মানে আলোক উদ্দীপকের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের চলন। তো আলোক উদ্দীপকের উৎসের দিকে উদ্ভিদের কোন অঙ্গটি চলন সম্পন্ন করে? না, কাণ্ড। সুতরাং কাণ্ডের বৃদ্ধিতে, এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ অর্থাৎ মূলের বৃদ্ধিতে। অভিকর্ষজ টানের দিকে উদ্ভিদ অঙ্গের মূলই তো যায় না, তাহলে মূলের চলন। ঠিক আছে, তাহলে কাণ্ড এবং মূলের এই বৃদ্ধিতে অক্সিন হরমোন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা, এই অক্সিন যেখানে অতিরিক্ত আলো অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে আলোক উৎসের বিপরীত দিকে, ধরো এটা হচ্ছে আলোক উৎসের বিপরীত দিক, এখানে কিন্তু অক্সিন হরমোনটা সঞ্চিত হয়। ঠিক আছে, ফলে কি হবে না, যদি বিপরীত দিকে কোনো হরমোন সঞ্চিত হয়, ফলে সেই কাণ্ডটি আলোক উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমি এখানে মূলের কথা বলি, মূল কিন্তু কম অক্সিজেনে অতিরিক্ত সংবেদনশীল। মানে একটু কম বা অল্প অক্সিজেন হলেই মূল বেশি সংবেদনশীল। অল্প পরিমাণ অক্সিজেনের ক্ষরণের জন্য মূলের যে পোর্শনটা রয়েছে উদ্ভিদ অঙ্গের, সেই মূলের পোর্শনটা জিওট্রপিক চলন অর্থাৎ অভিকর্ষজ টানের দিকে চলন সম্পন্ন করে, ফলে মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়। বুঝে গেল? এখানে বলেছে এই হরমোনটি উদ্ভিদের ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন কাণ্ডে আলোর বিপরীত পার্শ্বে সঞ্চিত হয়, ফলে কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়। আবার মূলের ক্ষেত্রে কম পরিমাণের অক্সিন মূলের কোষের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, ফলে আলোর উৎসের দিকের কোষগুলি বেশি মাত্রায় বিভাজিত হয়, ফলে মূল আলোক উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে তোমাকে মনে রাখতে হবে যে অক্সিন যেই পরিমাণটাতে বেশি সঞ্চিত হবে তার ঠিক অপোজিট পোর্শনটার বৃদ্ধি পাবে। যদি অক্সিন কাণ্ডের বিপরীত দিকে সঞ্চিত হয় তাহলে কাণ্ড আলোর দিকে, এবং মূলের ক্ষেত্রে যদি হয় মূলের অগ্রভাগের দিকে যদি অক্সিন বেশি সঞ্চিত হয় তাহলে মূল মানে নিচের দিকে বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এছাড়াও অক্সিন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে, ফলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। কিন্তু আমি আবারও বলছি, অক্সিন কিন্তু অগ্রস্থ প্রকটতা অর্থাৎ এপিক্যাল ডরমেন্সি এবং ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রপিক মুভমেন্টের ক্ষেত্রে। এই দুটো পয়েন্ট থেকে তোমাদের মাধ্যমিকে কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ অক্সিন হরমোন ফর দিস টু ফাংশনস। জিবেরেলিনেরও কিন্তু অনেকগুলি কাজ রয়েছে, তার মধ্যে থেকে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করার ক্ষেত্রে এবং পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে জিবেরেলিনের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও জিবেরেলিন প্রচুর কাজ করে থাকে, যেমন কোষ বিভাজনে, ফলের বৃদ্ধিতে, বীজের বৃদ্ধিতে। ঠিক আছে, সেগুলো তো রয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি জিবেরেলিন এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভাঙন আর পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। তো এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখো। এরপর আসি জিবেরেলিনের ফাংশনে। প্রথম হচ্ছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভাঙনের ক্ষেত্রে। আচ্ছা, মুকুল এবং বীজ তো উদ্ভিদ অঙ্গের একটি গুরুত্বপূর্ণ অবস্থা। তো সেক্ষেত্রে তার সুপ্তাবস্থা ভাঙন বলতে বোঝায় মুকুল এবং বীজ একটা প্রোটেকশনের মধ্যে থাকে, একটা প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে থাকে। তো এবার যখন তারা অনুকূল পরিস্থিতি পায় বা অনুকূল পরিবেশ পায়, তখন সেই প্রোটেক্টিভ লেয়ারটাকে ভাঙতে হবে, তবেই তো সেই মুকুল এবং বীজ থেকে নতুন গাছ সৃষ্টি হবে এবং আমরা সেটাকে এক্সপোজ করতে পারবো, রাইট? তা এবারে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভাঙনের জন্য, মানে এই প্রোটেক্টিভ লেয়ারটাকে ভাঙনের জন্য জিবরেলিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কখন করবে? না, যখন ওই মুকুল এবং বীজ প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে আসে। ক্লিয়ার? যখন প্রতিকূল পরিবেশে থাকে, অর্থাৎ যখন ওদের এক্সপোজড হওয়ার সময় আসেনি, তখন অ্যাবসেসিক অ্যাসিড বলে এক ধরনের অ্যাসিড এদের মানে প্রোটেকশন দেয়। ঠিক আছে, এরপর যখন তারা অনুকূল পরিবেশে আসে তখন জিবরেলিনের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায় এবং অ্যাবসেসিক অ্যাসিডের পরিমাণ কম। ঠিক আছে, এই সময়টাতে জিবরেলিনের এই ফাংশন, মানে জিবরেলিনের এই পরিমাণ বৃদ্ধি পাওয়াতে কি হয় না, মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভেঙে যায় এবং সেখান থেকে আমরা নতুন চারাগাছ বা উদ্ভিদ বা ফল সেগুলো দেখতে পাই। এছাড়াও জিবরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, এই দুটি ফাংশন ছাড়াও জিবরেলিনের অনেকগুলি ফাংশনস রয়েছে, লাইক কোষ বিভাজন, বীজের বৃদ্ধিতে। ঠিক আছে, এবার
এই দুটি যে ফাংশন আমি এখানে স্লাইডে ইনক্লুড করেছি, এই দুটি ফাংশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রোল এবং স্পেসিফিক ফাংশন, ঠিক আছে? এছাড়াও জিবেরেলিনের যতগুলি কাজ বললাম সেগুলো তো কমন ফাংশন। একই রকমভাবে আমি অক্সিন হরমোনের ক্ষেত্রেও বলেছি, অক্সিনের ক্ষেত্রেও কিন্তু অনেক ফাংশন রয়েছে, বাট স্পেসিফিক ফাংশনটা হচ্ছে ট্রপিক চলা নিয়ন্ত্রণ এবং এপিক্যাল ডরমেন্সি। একই রকমভাবে জিবেরেলিনের এখানে দুটি ফাংশন খুব স্পেসিফিক। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভাঙনে কোন হরমোন ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাহলে দ্য আনসার ইজ জিবেরেলিন। একই রকমভাবে পর্বমধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধির সঙ্গে জিবেরেলিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সাইটোকাইনিনের ইম্পর্টেন্ট ফাংশন বা ইম্পর্টেন্ট রোল। প্রথমটাই হচ্ছে পার্শ্বমুকুলের বৃদ্ধি। সাইটোকাইনিন অক্সিন হরমোনের এই ফাংশনটার উপরে ঠিক বিপরীত কাজ করে। অক্সিনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে অগ্রস্ত প্রকটতা ঘটায়, অর্থাৎ অগ্রমুকুলের উপস্থিতিকে বৃদ্ধি করে, ফলে পার্শ্বমুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। সাইটোকাইনিন কি করে, অগ্রমুকুলের অনুপস্থিতিতে পার্শ্বমুকুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? পত্রমোচন বিলম্বিতকরণ। কিছু কিছু উদ্ভিদ, বলবো না, সব রকমই উদ্ভিদ প্রায়, যদি পাতা সবুজ অবস্থায় থাকাকালীনই ঝরে পড়ে তাহলে সেটা নিশ্চয়ই মানে শোভাদায়ক দেখায় না পরিবেশের ক্ষেত্রেও। সাইটোকাইনিন কি করে, এই পত্রমোচন ব্যাপারটাকে বিলম্বিত করে, ফলে কি হয়, উদ্ভিদের যে পাতার কোষ, সেই কোষগুলির মধ্যে যাতে অতিরিক্ত পরিমাণ ফটোসিনথেসিস হতে পারে একটা স্টেজ অনুযায়ী, সেই স্টেজটাকে কিন্তু ও মেনটেন করে রাখে। ফলে যতক্ষণ না পর্যন্ত উদ্ভিদের ওই পাতার রেচন পদার্থে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাইটোকাইনিন হরমোন সংশ্লেষিত হয়ে উদ্ভিদের পাতার ওই সবুজত্ব ব্যাপারটাকে বজায় রাখার চেষ্টা করে। ফলে দীর্ঘদিন পাতার কোষ সজীব থাকে এবং সহজে ঝরে পড়ে না। তো এই প্রভাবটি বিজ্ঞানী রিচমন্ড প্রথম লক্ষ্য করেছিলেন বলে এই ব্যাপারটিকে বলা হয় রিচমন্ড-ল্যান্ড এফেক্ট। উদ্ভিদ হরমোন সম্পর্কিত স্লাইডগুলি শেষ হয়ে গেল। এবার আমরা আসি কৃত্রিম হরমোনের ক্ষেত্রে। কৃত্রিম হরমোন মানে হলো যেগুলো ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয়, ঠিক আছে? তারা প্রাকৃতিক হরমোনের মতনই কার্যকরী হয় ঠিকই, কিন্তু প্রাকৃতিক হরমোন বলতে পারবো না, ওরা কিন্তু ল্যাবরেটরি সিনথেসাইজড হরমোন। ক্লিয়ার? এর কিছু এক্সাম্পলস আছে, লাইক কৃত্রিম অক্সিন NAA, যেটাকে বলা হয় ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি। ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড NAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, এগুলো কিন্তু কৃত্রিম অক্সিন। মানে ধরো কোনো কারণে উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন হরমোনের পরিমাণটা বৃদ্ধি করার জন্য ল্যাবরেটরি সিনথেসাইজড অক্সিন ব্যবহার করা হয়। কোন কোন ধরনের ল্যাবরেটরি সিনথেসাইজড অক্সিন রয়েছে? NAA মানে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, NAA, আর একটা হচ্ছে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ক্লিয়ার? এছাড়াও রয়েছে কৃত্রিমভাবে উৎপাদিত জিবেরেলিন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট হচ্ছে, কৃত্রিম হরমোনের অপর নাম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যে কৃত্রিম হরমোনের অপর নাম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। কোয়েশ্চেন আসতে পারে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস বলতে কি বোঝো? তখন আমাদের লিখতে হবে যে সকল হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয়, তো ল্যাবরেটরি সিনথেসাইজড হরমোন মানে প্লান্ট হরমোন, সেগুলোই হলো প্লান্ট গ্রোথ রেগুলেটরস। ক্লিয়ার? এবার দেখে নেওয়া যাক কৃত্রিম হরমোনের কি কি গুরুত্ব রয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন দুরকম ভাবে আসতে পারে। ইম্পর্টেন্স রোল অফ সিনথেটিক হরমোন, মানে গুরুত্বপূর্ণ কৃত্রিম হরমোনের গুরুত্ব, বা ধরো এরকম ভাবেও আসতে পারে কৃত্রিম হরমোনের কাজ, মানে ফাংশনস অফ সিনথেটিক হরমোন। এই দুটো কোয়েশ্চেনের আনসারই কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যে ফাংশনটা বলেছে সেটা বলেছে যে পার্থেনোকার্পি। মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম হলো পার্থেনোকার্পি। বীজবিহীন ফল সৃষ্টিকেই পার্থেনোকার্পি বলা হয়, ঠিক আছে? কোনো ফলকে আমি কৃত্রিমভাবে তৈরি করেছি, ঠিক আছে, কৃত্রিম হরমোন প্রয়োগ করে, সেইটা তো প্রাকৃতিকভাবে আর উৎপন্ন হচ্ছে না, সুতরাং তার মধ্যে কোনো বীজ থাকছে না, কিন্তু ফল আমার সৃষ্টি হচ্ছে, তো এই প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলা হয়। আগাছানাশক হিসেবে এবং অপরিণত ফলের মোচন রোধ হিসেবে কৃত্রিম হরমোন 2,4-D ইউজ করা হচ্ছে। 2,4-D এর ফুল ফর্ম হচ্ছে 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। শাখা কলম আমরা প্রত্যেকেই জানি, শাখা কলমের ক্ষেত্রে IBA অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড এবং NAA ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এই ধরনের সিনথেসাইজড অক্সিন হরমোন ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে উদ্ভিদ হরমোনের পুরো টপিকটাকে আমি কভার করেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, এবং পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছি শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে। এই মূল্যবান ভিডিওটাকে সবার মাধ্যমে শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।